ধরুন আপনি একজন ছোট্ট অবহেলিত শিশুকে তার অত্যাচারী বাবা মার কাছ থেকে উদ্ধার করেছেন। শিশুটিকে নিজের সন্তানের মতো ভালোবাসা আর যত্নে বড় করতে থাকলেন, কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করলেন আপনার চারপাশের সম্পর্কগুলো একে একে ভেঙে পড়ছে। বারবার কোনো না কোনো অঘটন, খারাপ খবর আপনার জীবনে আসতে শুরু করলো। তখন কি করবেন? ভাববেন এসব কেবল দুর্ঘটনা, নাকি সন্দেহ করবেন সেই শিশুটি আপনার জীবনে অশান্তি ডেকে আনছে? আজকের সিনেমা কেস 39 এমনই এক রহস্য আর ভয়ের গল্প। তো চলুন শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি এমিলি নামের একজন সোশ্যাল ওয়ার্কারকে। তিনি চাইল্ড কেয়ার ডিপার্টমেন্টে কাজ করেন। একদিন তার কাছে আসে নতুন একটি কেস নাম্বার 39। এই কেসটি ছোট একটি মেয়ে লিলি সুলিভানকে ঘিরে। এমিলি লিলির বাড়িতে যান খোঁজ নিতে, কারণ আমেরিকায় যদি কোনো বাবা মা সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করেন কিংবা ঘরে সবসময় অশান্তি লেগে থাকে, তাহলে চাইল্ড কেয়ারের কর্মীরা সেই শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। এমিলি প্রথমে লিলির বাবা মা এডওয়ার্ড এবং মার্গারেটের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তারা এমিলির প্রতি খুবই অদ্ভুত এবং রুড আচরণ করেন। এতে এমিলির মনে সন্দেহ জাগে, লিলি হয়তো সত্যি ভয়ে ভয়ে বাবা মার সঙ্গে থাকেন। তাই সে সুলিভান পরিবারকে চাইল্ড কেয়ার অফিসে ডেকে পাঠায়। এদিকে লিলি বেশ কিছু মাস ধরে স্কুলে ঘুমিয়ে পড়ছিল এবং তার পড়াশোনার মানও অনেকটা কমে গিয়েছিল। অফিসে লিলিকে একা পেয়ে এমিলি জানতে পারে লিলির বাবা মা তাকে একদমই পছন্দ করেন না। এমনকি লিলি শুনেছে তার বাবা মা নাকি তাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। প্রথম দেখেই এমিলির মনে হয় এই ছোট্ট মেয়েটার সঙ্গে তার এক ধরনের আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। লিলির চোখে মুখে ভয় দেখে এমিলি সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে লিলিকে তার বাবা মার হাত থেকে রক্ষা করবে। তাই এলেমি লিলির স্কুলের সামনে গিয়ে লিলির সাথে কথা বলে এবং সে তার নিজের ফোন নাম্বারটি লিলিকে দেয়, যাতে কোনো বিপদে পড়লে বা ভয় পেলে সে যেন সরাসরি এমিলিকে ফোন করতে পারে। একদিন রাতে হঠাৎ এমিলির কাছে লিলির ফোন আসে। লিলি কাপা গলায় জানায় সে খুব ভয় পাচ্ছে, তার বাবা মা তাকে ধরতে আসছে। কথা বলতে বলতে হঠাৎ লিলি ঘুমিয়ে পড়ে। সম্ভবত তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। এমিলি এক মুহূর্ত দেরি করে না, সে লিলির বাড়ির দিকে রওনা দেয় এবং সাথে সাথে পুলিশকেও খবর দেয় যেন তারাও দ্রুত সেখানে পৌঁছাতে পারে। এদিকে লিলির ঘরে দেখা যায় তার বাবা মা সত্যি ভয়ঙ্কর পরিকল্পনা করেছে। তারা ঘুমিয়ে থাকা লিলিকে নিয়ে গিয়ে ওভেনের ভেতরে ঢুকিয়ে দেয় এবং তারা ওভেন চালু করে দেয়। ঠিক তখনই এমিলি আর ডিটেকটিভ মাইক সুলিভানদের বাড়িতে পৌঁছে যায়। তারা কোনোভাবে লিলিকে সেই ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এরপর লিলির বাবা মাকে মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হয় এবং আদালত নির্দেশ দেয় লিলিকে স্টেট হোমে পাঠাতে হবে। কিন্তু লিলি বারবার এমিলিকে অনুরোধ করতে থাকে যে সে যেন তাকে নিজের কাছে রাখে। এমিলি প্রথমে তার সাথে রাখতে রাজি হয় না, কিন্তু পরবর্তীতে সে সিদ্ধান্ত নেয় যতদিন না লিলির জন্য নতুন কোনো পরিবার পাওয়া যায় ততদিন সে নিজেই লিলিকে নিজের বাড়িতে রাখবে। এরপর এমিলি আবার সুলিভানদের বাড়িতে আসেন। উদ্দেশ্য লিলির কিছু দরকারি জিনিস নিয়ে আসা। বাড়িতে ঢুকে সে আবিষ্কার করে বেসমেন্টে ছোট একটা কবর খোঁড়া ছিল। ঘরের ভেতর বিশাল একটা ক্রস, বাইবেল আর দরজায় একাধিক ছিটকিনি লাগানো। সব মিলিয়ে পরিবেশটা যেন বেশ অস্বাভাবিকই মনে হয় তার। দেখে মনে হচ্ছিল যেন কেউ ভয়ঙ্কর কোনো কিছু আটকানোর চেষ্টা করেছিল। আসলে এসবই ছিল লিলিকে ঘরে ঢোকা থেকে আটকানোর জন্য। এদিকে গল্পে আসে এমিলির বয়ফ্রেন্ড ডাক, যিনি পেশায় চাইল্ড সাইকিয়াট্রিস্ট ছিলেন। তার সেশনে লিলি সহ আরও অনেক শিশু আসে। একদিন ডাক জানতে পারে তার পরিচিত এক বাচ্চা ডিয়েগো হঠাৎ করে নিজের বাবা মাকে লোহার রড দিয়ে মেরে ফেলেছে। আর যখন এই বিষয়টা এমিলি জানতে পারে তখন সে বিশ্বাসই করতে পারে না এত ছোট একটি বাচ্চা এমন কিছু করতে পারে। ডিটেকটিভ মাইক এমিলিকে জানায় ডিয়েগোকে থামাতে 3 জন পুলিশ অফিসারও হিমশিম খেয়েছিল। ওর মধ্যে যেন অস্বাভাবিক শক্তি কাজ করছিল। অথচ যখন এমিলি জুভেনাইল হোমে গিয়ে ডিয়েগোর সঙ্গে দেখা করে তখন সে দেখে ডিয়েগো একেবারে ছোট্ট একটি শিশুর মতো কাঁদছে।
সে নিজেও বুঝতে পারে না কিভাবে বা কেন সে নিজের বাবা মাকে মেরে ফেলেছিল। এদিকে লিলি আর এমিলির সম্পর্ক আরো গভীর হতে থাকে। একদিন লিলি জানতে চায় এমিলির বাবা মা কেমন ছিলেন। তার মনে হয় এমিলিও হয়তো কোনো কঠিন বা নির্যাতনমূলক পরিবার থেকে এসেছে, তাই সে এতটা সহানুভূতিশীল। এমিলি জানায় তার বাবা অনেক আগে চলে গিয়েছেন আর তার মা এক দুর্ঘটনায় মারা গিয়েছেন। পরের দৃশ্যে মাইক এমিলির কাছ থেকে জানতে চায় যে রাতে ডিয়েগো তার বাবা মাকে হত্যা করেছিল সেই রাতে এমিলির ফোন থেকে ডিয়েগোর কাছে কল গিয়েছিল কেন। এমিলি অবাক হয়ে বলে এটা অসম্ভব, সে তো প্রায় 1 মাস আগে তাদের বাড়িতে ফোন করেছিল। এরপর মাইক ও এমিলি লিলিকে জিজ্ঞাসা করে সে কি রাত 2টোর সময় ডিয়েগোকে ফোন করেছিল কিনা। ফোন করেছিল। লিলি সরাসরি অস্বীকার করে সে নাকি কখনোই ডিয়েগোকে ফোন করেনি। মাইক তখনই টের পায় এখানে কিছু একটা গোপন রাখা হচ্ছে। যাই হোক, এরপর এমিলি আর মাইক জুভেনাইল হোমে গিয়ে ডিয়েগোর একই প্রশ্ন করে। তখন ডিয়েগো হঠাৎ অসুস্থ বোধ করে এবং জানায় সত্যিই রাত 2টোর সময় তাদের বাড়িতে একটা ফোন এসেছিল, তবে ফোনের ওপাশে সে একজন বড় মানুষের কণ্ঠস্বর শুনেছিল। এদিকে ডাক আবার লিলির কাউন্সিলিং করতে আসে। এবার লিলির আচরণ একেবারে বদলে যায়, সে আগের মতো সহজ সরল থাকে না। ডাক জানতে চাই লিলি কিসে সবচেয়ে বেশি ভয় পায়, অন্ধকার, বাবা মা নাকি একা থাকা। ডাক বলে সবাই কোনো না কোনো কিছু খেয়ে ভয় পায়, এতে লজ্জার কিছু নেই। তখন লিলি উল্টো ডাককে জিজ্ঞাসা করে সে কিসে ভয় পায়। ডাক তখন হেসে জানায় ছোটবেলায় ভীমরুলের বাসায় হাত দিয়ে সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, আর তাই সে সব থেকে বেশি ভীমরুলকে ভয় পায়। তারপর লিলিও বলে সে নিজেই সব থেকে বেশি নিজেকে ভয় পায়, কারণ কখনো কখনো তার মাথায় কিছু মানুষের সম্পর্কে খুব খারাপ চিন্তা আসে, যেমন এই মুহূর্তে ডাগের ব্যাপারও তার মনে খারাপ ভাবনা ঘুরছে। লিলি স্পষ্ট জানিয়ে দেয় ডাগের এবার ভয় পাওয়া উচিত, কারণ সামনে তার কি হতে চলছে সেটা সে ভাবতেও পারছে না। এই সেশনের পর ডাগ এমিলিকে জানায় এতদিন বহু শিশুর সঙ্গে কথা বললেও কখনোই নিজেকে এতটা আতঙ্কিত মনে হয়নি যেমনটা আজ লিলির সঙ্গে কথা বলে তার মনে হচ্ছে। সেই রাতে ডিনার টেবিলে এমিলি রাগে লিলির সঙ্গে একটাও কথা বলে না। লিলি বুঝে যায় নিশ্চয়ই ডাক কিছু বলেছে এমিলিকে। এদিকে রাতে ডাগের ল্যান্ডলাইনে একটা ফোন আসে, ওপাশে শুধু অদ্ভুত স্ট্যাটিক আওয়াজ। ডাক ভাবে হয়তো লিলি তাকে ফোন করেছে, কিন্তু লিলি তখন কিছু না বলেই ফোন রেখে দেয়। এরপর থেকে কানে মৌমাছির মতো গুঞ্জন শব্দ শুনতে পায় ডাক। হঠাৎই ডাকের কান থেকে একটা ভীমরুল বেরিয়ে আসে, কারণ সে লিলিকে বলেছিল সে ভীমরুলকে ভয় পায়। এরপর ডাগের শরীর থেকে একের পর এক ভীমরুল বেরোতে থাকে। আতঙ্কে সে বাথরুমে ছুটে যায়, কিন্তু পিছলে পড়ে মাথায় আঘাত পায় সে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। এই ঘটনার পর এমিলির সন্দেহ আরো বেড়ে যায় লিলির উপর, অথচ এবার ডাগের কাছে কোনো ফোন এমিলির বাড়ি থেকে যায়নি। এমিলি লিলির ফাইল ঘেঁটে সিদ্ধান্ত নেই সে লিলির বাবা মার সাথে এ ব্যাপারে কথা বলবে এবং মানসিক হাসপাতালে ভর্তি লিলির বাবা মার সঙ্গে সে কথা বলতে যায়। সেখান থেকে সে জানতে পারে লিলির জন্মের পর থেকেই তাদের বড় পরিবারের সবাই একে একে মারা যেতে থাকে, শেষে শুধু 3 জনই বেঁচে ছিল। এডওয়ার্ড জানায় লিলি এমিলিকে বেছে নিয়েছে তার পরবর্তী শিকার হিসেবে, কারণ এমিলির মন খুব দয়ালু আর সে সহজ সরল। লিলির এটাই পছন্দ, কারণ সে কোনো সাধারণ শিশু নয়, সে এক রাক্ষস যার আশেপাশে থাকলে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। এডওয়ার্ড আরো বলে লিলি কাউকে কিছু না বললেও সবকিছু সে বুঝতে পারে। তার মধ্যে এমন এক অশুভ শক্তি আছে যা মানুষের সবচেয়ে বড় ভয়টা জেনে নিতে পারে, আর সেই ভয় দিয়েই সে এমিলির জীবনকে নরক বানিয়ে তুলবে। এমিলিকে বাধ্য করবে সেই ভয়ের সঙ্গে বাঁচতে। এরপর এমিলি বাড়ি ফিরে আসে এবং আতঙ্কে সমস্ত ফোনের লাইন খুলে ফেলে, ছুরি, কাঁচি বা ধারালো জিনিসপত্র সব লুকিয়ে রাখে। লিলি বাড়ি ফিরে এলে এমিলির আচরণ দেখে সে বুঝে যায় এমিলি তার আসল পরিচয় জেনে ফেলেছে। লিলি জানতো এমিলি তার মা বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল, তাই সে জিজ্ঞাসা করে মা কেমন আছে। এমিলি উত্তর দেয় আমি কিভাবে জানবো তোমার মা কেমন আছেন। লিলি তখন বলে তুমি তো বলেছিলে আমার বাবা মার সঙ্গে দেখা করতে যাবে, অথচ এমিলি এমন কিছুই তাকে বলেছিল না। এমিলির সন্দেহ তখন আরো বাড়তে শুরু করে।
তারপর এমিলি ক্রমে আতঙ্কিত হয়ে ডিটেকটিভ মাইককে সব খুলে বলে, কিন্তু মাইক কোনো কিছুতেই বিশ্বাস করতে চায় না। 10 বছর একটা বাচ্চা মেয়ে আসলে কোনো অশুভ শক্তি হতে পারে সেটা মানতেই রাজি ছিল না। সাহায্য না পেয়ে এমিলি নিজের ঘরের দরজায় একের পর এক লক লাগিয়ে রাখে। সে লিলির জন্য নতুন ফস্টার হোম খুঁজতে শুরু করে, কিন্তু লিলি সেটাও বুঝে ফেলে। সেই রাতে এমিলি অনেক দেরি করে বাড়ি ফিরে। সুজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে। লিলি বারবার দরজা খুলতে বলে, কিন্তু এমিলি কোনোভাবেই দরজা খুলে না। এমন সময় হঠাৎ লিলির ক্লোজেট থেকে পুড়ে যাওয়া এক মহিলার আত্মা বেরিয়ে আসে, যা এমিলিকে ভয় দেখিয়ে বাড়ি থেকে বাইরে বের করে দেয়। তখন সে কোনো উপায় না পেয়ে গাড়িতে গিয়ে বসে এবং সে ভাবে রাতটা গাড়িতেই কাটাবে, কিন্তু গাড়িতেও সে দেখে লিলি বসে আছে। এবার লিলি স্পষ্ট জানিয়ে দেয় এখন থেকে এমিলিকে তার সব কথা শুনতে হবে। সে যেখানে যেতে চাইবে এমিলিকে সঙ্গে যেতে হবে। নতুন জামা চাইলে কিনে দিতে বাধ্য। এটাই এখন তার নতুন জীবন। পরের দিন এমিলি জানতে পারে অবশেষে লিলির জন্য একটা ফস্টার পরিবার পাওয়া গিয়েছে। তারা তাকে দ্রুতই দত্তক নিতে চায়। এমিলি যখন জানতে পারে লিলির জন্য একটা ফস্টার পরিবার পাওয়া গেছে, তখন সে খুশি হওয়ার বদলে আরো দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ ওই পরিবারে আরো অনেক শিশু রয়েছে। যদি লিলি তাদের কোনো ক্ষতি করে ফেলে, তখন এমিলি বুঝতে পারে লিলির সমস্যার সমাধান তার নিজেকেই করতে হবে। তাই সে আবার লিলির বাবা এডওয়ার্ডের সঙ্গে দেখা করতে চায়। সব কথা শুনে এডওয়ার্ড বলে, লিলিকে খুন করা ছাড়া তোমার কোনো উপায় নেই। তারা 10 বছর ধরে লিলিকে মারতে চেষ্টা করেছে, কিন্তু পারেনি। লিলিকে একমাত্র মারা সম্ভব যখন সে ঘুমিয়ে থাকবে, কিন্তু সে তো প্রায়ই ঘুমায় না। আর সেজন্যই প্রায় 3 মাস ধরে তারা লিলির ঘুমানোর জন্যই অপেক্ষা করছিল। এমনকি লিলির ঘুমানোর জন্য তারা তাকে ঘুমানোর মেডিসিনও দিয়েছিল। কিন্তু লিলি এতটাই চালাক ছিল যে সে বাড়িতে না ঘুমিয়ে স্কুলে গিয়ে ঘুমাতো। এডওয়ার্ড তখন আরো বলে, তুমি যেদিন লিলিকে বাঁচাতে এসেছিলে সেদিনই ও বাসায় ঘুমিয়েছিল, আর আমরা সেই সুযোগে ওকে মারার প্ল্যান করেছিলাম। এডওয়ার্ড আরও জানায় যদি এমিলি লিলিকে ভয় না পায় তাহলে তার শক্তি কমে যাবে এবং সে আর কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সন্ধ্যায় এমিলি বাড়ি ফিরলে লিলি বুঝে যায় এমিলি আবার তার বাবা মার সঙ্গে দেখা করতে গিয়েছিল। এর পরের দিনেই মার্গারেট ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে। তার মনে হয় তার গায়ে আগুন লেগে গিয়েছে। এদিকে এডওয়ার্ড হ্যালুসিনেশনে ভুগে অন্য এক কয়েদিকে মারতে গিয়ে নিজেই দুর্ঘটনায় মারা যায়। এই খবর শুনে এমিলি আর দেরি করে না। সে ডিটেকটিভ মাইকের সঙ্গে যোগাযোগ করে। মাইকও তখন লিলির সব সত্যটা জেনে ফেলেছিল আর এলেমিকে বলে, যেদিন ডাক মারা গিয়েছিল সেদিন তোমার বাসা থেকে লিলি ডাককে কল করেছিল। তখন এলেমি বলে, আমার বাসার সব ফোনের লাইনই তো আমি খুলে ফেলেছিলাম, তাহলে সে কিভাবে ডাককে ফোন করেছে? তখন মাইক বলে, তোমার সেল ফোন দিয়ে সে ডাককে কল করেছিল। আর তখনই এলেমি বুঝতে পারে সত্যি লিলি সেটাই করেছিল। তখন মাইক এলেমিকে সাহায্য করার আশ্বাস দেয়, কিন্তু লিলি সেই রাতেই মাইককে মেরে ফেলে। আর সবাই ভাবে মাইক নিজের উপর গুলি করে আত্মহত্যা করে নিয়েছে। এদিকে এমিলির চারপাশের সবাই এক এক করে তার জীবন থেকে হারিয়ে যেতে থাকে। এখন এমিলি যেন কেবলমাত্র লিলির হাতের একটা খেলনার পুতুলে পরিণত হয়েছে। মাইকের মৃত্যুর খবর শুনে এমিলি প্রচন্ড রেগে যায়। চিৎকার করে লিলিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। তখনই লিলির মুখে তার আসল দানবীয় রূপ স্পষ্ট হয়ে ওঠে। তখন ভয়ে কাঁপতে কাঁপতে এমিলি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং সামনে ভারী আসবাবপত্র টেনে এনে দরজার সামনে দিয়ে রাখে, যেন লিলি তার ঘরে আসতে না পারে। কিন্তু লিলি তখন রেগে গিয়ে দরজাই ভেঙে ফেলে। এমিলি তখন ভয়ে খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু লিলিও খাটের নিচে যায় এবং এলেমিকে বেরিয়ে আসতে বলে। তখন এলেমি লিলিকে জিজ্ঞাসা করে কেন সে তার জীবনে এসেছে। লিলি ধীরে ধীরে এগিয়ে এসে বলে সে চাই এলেমি যেন তাকে মায়ের মতো ভালোবাসে, আদর করে, তার সব কথা যেন সে শুনে। এলেমি সেই মুহূর্তে রাজি হয়ে যায়। এরপর রাতে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে লিলিকে খাইয়ে দেয় যাতে সে ঘুমিয়ে পড়ে। লিলি ঘুমিয়ে যাওয়ার পর এলেমি পুরো বাড়িতে পেট্রোল ছড়িয়ে দেয় এবং পুরো বাড়িতে সে আগুন ধরিয়ে দেয় এবং নিজে বাহিরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর রেস্কিউ টিম এসে পৌঁছায়। তারা এলেমিকে জিজ্ঞাসা করে ঘরে আর কেউ আছে কিনা। এমিলি কোনো উত্তর দেয় না,
কিন্তু সে দেখে লিলি একদম অক্ষত অবস্থায় ফায়ার ফাইটার্সদের সঙ্গে দাঁড়িয়ে আছে। এটা দেখে এমিলি হতবাক হয়ে যায়, কিন্তু সে মনে মনে ঠিক করে আজই এই সমস্যা শেষ করবে। সে লিলিকে নিয়ে গাড়িতে উঠে এবং লিলিকে বলে থাকার জন্য সে হোটেলে যাচ্ছে। কিন্তু রাস্তায় বেরিয়ে পড়ার পর লিলি বুঝতে পারে এমিলির কোনো অন্য প্ল্যান রয়েছে, সে তাকে ছাড়বে না। তখন লিলি এমিলিকে তার মায়ের মৃত্যুর ভয়াবহ স্মৃতি দেখিয়ে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে। এমিলি আর এবার ভয় পায় না, সে নিজেকে বুঝায় এসব কিছু বাস্তব না, কেবল হ্যালুসিনেশন। সাহস নিয়ে সে গাড়ির গতি বাড়িয়ে দেয়। এবার প্রথমবারের মতো লিলির মুখে আমরা আতঙ্কের ছাপ দেখতে পাই। কিন্তু এখানে লিলি কিছু বুঝে ওঠার আগেই এমিলি তার সিট বেল্ট খুলে গাড়ি নিয়ে সোজা নদীতে ঝাঁপ দেয়। তখন লিলি তার আসল ডেমনিক রূপে ফিরে আসে। এমিলি সাহস করে লিলিকে গাড়ির বুটে আটকে ফেলে এবং নিজে গাড়ি থেকে বেরিয়ে আসে। সাঁতার কেটে উপরে ওঠার সময় ডিমনিক লিলি এমিলির পা ধরে টানতে থাকে, কিন্তু এমিলি শেষ পর্যন্ত ভয় না পেয়ে লড়াই করে নিজেকে মুক্ত করে এবং উপরে উঠে আসে। শেষ পর্যন্ত গাড়িটা নদীর গভীরে ডুবে যায় আর এমিলি তীরে উঠে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর এভাবেই শেষ হয় কেস 39 সিনেমার গল্প। একজন সাহসী নারীর অদম্য লড়াই আর এক অশুভ শক্তির বিনাশ। তো বন্ধুরা, আপনাদের কাছে আজকের এই মুভিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে আপনারা কোন মুভির এক্সপ্লেন ভিডিও চান সেটিও কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আপনাদের জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। বাই।